আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন। বাংলাদেশের রাজনীতি এখন যেন এক বিপজ্জনক ট্র্যাফিজের খেলা। একদিকে ভারত, অন্যদিকে চীন, আর দেশের ভেতরে একদিকে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে রাখার চেষ্টা, অন্যদিকে জামায়াতকে শত্রু না বানিয়ে গোপনে কাছে রাখার কৌশল। এই চারদিক সামলে তারেক রহমানের দরকার, তারেক রহমান যে সরকার, সেই সরকার আসলে কি করতে চাইছে? তারা কি নতুন এক ভারসাম্য তৈরি করছে, নাকি এমন এক দড়ির ওপর হাঁটছে যেখানে একবার পা ফসকালেই ভেঙে পড়বে পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ রাজনীতি, এমনকি নিজেদের ক্ষমতার ভিত্তিও? কারণ ঘটনাগুলো আলাদা আলাদা নয়, সবই এক সূত্রে বাঁধা। দেখুন, 7 এপ্রিল দিল্লিতে খলিলুর রহমানের সফর, বিজেপির সভাপতির উদ্দেশ্যে বিএনপি দলের সভাপতি তারেক রহমানের চিঠি, এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক, ভিসা ও সম্পর্ক পুনর্গঠনের আলোচনা, তেলের চাহিদা আর সারের চাহিদা, এসবের পরেই চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের চীন সফরে যাওয়া। অর্থাৎ দিল্লির দিকে হাত বাড়ানোর পরপরই বেজিং এর দিকেও হাত বাড়ানো হয়েছে। এটা কি কেবল কূটনীতি, নাকি এটা ক্ষমতা টিকিয়ে রাখার বড় খেলা? আজ আমরা সেটাই বুঝতে চাইব এই প্রতিবেদনে। প্রথমে ভারতের প্রসঙ্গ। দিল্লি সফরে বাংলাদেশের পক্ষ থেকে টু ট্র্যাক আলোচনা একসঙ্গে চালু করা হয়। সরকারি ট্র্যাক এবং দলীয় ট্র্যাক। খলিলুর রহমান সরকারি বৈঠক করেন, আর প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি বিজেপি নেতা বিজয় চোথাওয়ালের হাতে তারেক রহমানের চিঠি তুলে দেন, যা ছিল বিজেপির সভাপতি নীতিন নবীনের উদ্দেশ্যে লেখা। এখানে বার্তাটি পরিষ্কার। তারেক রহমান সরকার শুধু ভারত রাষ্ট্রের সঙ্গে নয়, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গেও সরাসরি রাজনৈতিক লাইন খুলতে চায়। এটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় রাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনীতির চেয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে রাজনৈতিক আস্থার চ্যানেল বেশি কার্যকর হয়। দিল্লির সঙ্গে এই সফরে আলোচনায় ছিল সম্পর্ক জোরদার করা, ভিসা প্রথা সহজ করা, জ্বালানি, সার, নিরাপত্তা, এমনকি নিরাপত্তা বিষয়ে অজিত ডোভালের পর্যায়ের যোগাযোগও রয়েছে এখানে। কিন্তু একই সঙ্গে আরেকটি অস্বস্তিকর বিষয়ও ছিল। বাংলাদেশ বলেছে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু আলোচনায় উঠেছে, কিন্তু ভারতের রিড আউটে শেখ হাসিনা নিয়ে সিদ্ধান্ত তো দূরের কথা, আলোচনা যে হয়েছে তারও কোনো উল্লেখ নেই। এখানেই কূটনীতির ভাষা আর রাজনীতির ভাষা আলাদা হয়ে যায়। ঢাকার ভেতরের রাজনীতিতে সরকারকে দেখাতে হয় যে তারা হাসিনা নিয়ে প্রশ্ন তুলেছে, হাসিনাকে দেশে ফেরত আনার ব্যাপারে লড়াই করছে। কিন্তু দিল্লি এই ব্যাপারে রীতিমতো স্পর্শকাতর। দিল্লি এটিকে নিয়ে আলোচনাই করতে চায় না, বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা গণতন্ত্রের বিরোধিতা, এই বার্তা আগে থেকে দিয়ে রেখেছে দিল্লি। মাঝখানে রাস্তা তাহলেটা কি? আওয়ামী লীগ ও হাসিনা নিয়ে আলোচনা এড়িয়ে যাওয়া। তাতে বাংলাদেশ তার দেশের ভিতরের রাজনীতিকে বলতে পারবে, তারা এড়িয়ে যাওয়ার কথা বলবে না। তারা দেশের রাজনীতিকে বলতে পারবে, আমরা হাসিনার ফেরতের ব্যাপারে কথা বলেছি, কিন্তু আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ভারত যে কথা তুলবে সে ব্যাপারে
তারা চুপ থেকেছে, থাকবেও তারা, এই ব্যাপারটা নিয়ে কিছু বলবে না। আর ভারত, তাদের কি মতামত, তারা প্রসঙ্গটি তুলবেই না। এটা দুপক্ষেরই একটা সমঝোতা যে তোমরাও হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে চিঠি দিয়ে রেখেছ, দাও, কিন্তু কোন রকম আলোচনার মধ্যে আমরা এই বিষয়টিকে আনব না। আর বাংলাদেশও এই সুযোগে নিষেধাজ্ঞার ব্যাপারটা এড়িয়ে গেল। তাই ভারত ঢাকা সম্পর্কের প্রথম সত্যিটা হলো এই যে দুই দেশ এখনো কথা বলছে বটে, কিন্তু তারা একই ভাষায় কথা বলছে না। আর তারেক রহমান এই অমিল জানেন বলেই ভারতের কাছে একদিকে নরম ভাষা, অন্যদিকে দেশের ভেতর ঘরোয়া রাজনীতির জন্য কঠিন ভাষা, এই দুটোই ব্যবহার করছেন। এখন আসি ভারতের অস্বস্তির জায়গায়। ভারত আগেই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক উদ্বেগ জানিয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় উইদাউট ডিউ প্রসেস এ ধরনের নিষেধাজ্ঞা জারি হয়েছে, যা উদ্বেগজনক। এবং তারা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনস, তার পক্ষে ভারত এটা বারবার জানিয়েছে। অর্থাৎ দিল্লি অন্তত নীতিগতভাবে চাইছিল বাংলাদেশের রাজনৈতিক মাঠ পুরোপুরি কোনো এক দল একটা দলের বিয়োগ করে না হোক। কিন্তু 8ই এপ্রিল বিএনপি নেতৃত্বাধীন সরকার সংসদে আইন পাস করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া অধ্যাদেশকে কার্যত স্থায়ী রূপ দিয়ে দিল। ফলে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থেকে গেল। এখানে দিল্লির চোখে একটি সমস্যা তৈরি হয়। নির্বাচনের আগে তারেক রহমানের ইনক্লুসিভ পলিটিক্যাল অ্যাটমসফিয়ারের বার্তা আর নির্বাচনের পরে আইনি কাঠামো দিয়ে আওয়ামী লীগকে আরো দূরে ঠেলে দেয়া, এই দুয়ের মধ্যে ফারাকটা ভারত নিশ্চয়ই দেখছে, খেয়াল করছে। তবে এটাও সত্যি, ভারত এখনো প্রকাশ্যে সম্পর্ক ভেঙে দেওয়ার ভাষায় যায়নি। সেটা রাষ্ট্রনীতি ও কূটনীতিতে কখনো ভাবা যায় না। ভারত তা ভাবেও না, বরং তারা উদ্বেগ জানিয়েও নতুন সরকারের সঙ্গে কনস্ট্রাকটিভলি এনগেজ করার কথা বলেছে। এটাই হলো ভারতের পক্ষ থেকে বাস্তববাদ। দিল্লি খুশি নাও হতে পারে, হয়নি নিশ্চিতভাবেই, কিন্তু বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক ছিন্ন করার ভাবনা তাদের নেই। এবার চীনের প্রসঙ্গে আসি। দিল্লি সফরের ঠিক পরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটা বড়সড় প্রতিনিধি দল চীনে গেছে, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে। সফর সূচিতে আছে বেজিং, আনহুই, গুয়াংডং এবং দুই দলের যোগাযোগ জোরদারের বিষয়টি। এই সফরটি গুরুত্বপূর্ণ শুধু এজন্যে নয় যে বিএনপি চীনে গেছে, বরং গুরুত্বপূর্ণ এজন্য যে দিল্লির সঙ্গে বরফ গলানোর উদ্যোগের পরেই বেজিংয়ের দিকে সমান্তরাল হাত বাড়ানো। অর্থাৎ তারেক রহমান সরকার ভারতকে এই বার্তা দিতে চায়নি যে ঢাকা এখন পুরোপুরি দিল্লির কক্ষপথে ফিরছে। আবার চীনকেও এই বার্তা দিতে চায়নি তারেক রহমানের সরকার যে বিএনপি ক্ষমতায় এসে ইউনূস সরকারের মতো পুরোপুরি চীন নির্ভর হয়ে যাবে। এখানে পার্টি টু পার্টি কথাটা খুব গুরুত্বপূর্ণ। দিল্লিতে বিজেপির কাছে চিঠি আর বেজিংয়ে সিপিসির সঙ্গে দলীয় বৈঠক, দলীয় সম্পর্ক, দুই ক্ষেত্রেই ফর্মুলাটা কিন্তু এক। অর্থাৎ সরকার কেবল রাষ্ট্রীয় চ্যানেলে নয়, ক্ষমতাসীন দল টু ক্ষমতাসীন দল এই সরাসরি রাজনৈতিক সংযোগ করছে। এটি আসলে বীমা পলিসির মতো। কোনো একটি দেশের আমলাতান্ত্রিক বা কূটনৈতিক সম্পর্ক হঠাৎ যদি জটিল হয়ে যায়, তখন রাজনৈতিক চ্যানেল যেন খোলা থাকে। চীনও এই সুযোগে লাভবান, কারণ
বিভিন্ন প্রতিবেদনের যে রিপোর্টগুলো আসছে, সেই রিপোর্টগুলো বলছে চীন বাংলাদেশের সব বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গেই সম্পর্ক বাড়াতে আগ্রহী। ভোটের আগে জামাতের সাথে প্রচুর মিটিং করেছে তারা, কারণ তখন এমন একটা সম্ভাবনা এসেছিল যে জামাত ক্ষমতায় আসতে পারে। তারা এনসিপির সঙ্গেও বসেছে একাধিকবার এবং বিএনপির সঙ্গেও বসেছে। আর বিএনপি ক্ষমতায় বসার পর এখন বিএনপির সঙ্গে আলাদা চ্যানেল তৈরির চেষ্টা করছে চীন। তাহলে চীনের সঙ্গে তারেক রহমানের আসল লক্ষ্যটা কি? প্রথমত ভারতের বিরুদ্ধে দর কষাকষির ক্ষমতা বাড়ানো, দ্বিতীয়ত উন্নয়ন, বিনিয়োগ ও কৌশলগত যোগাযোগের ব্যাপারে ভারতের বিকল্প একটা দরজা, চীনের দরজা খুলে রাখা, তৃতীয়ত আন্তর্জাতিক স্তরে বার্তা দেয়া যে বাংলাদেশ কারো স্যাটেলাইট বা উপগ্রহ নয়। যে অভিযোগ উঠেছিল, যদিও ভুলভাবে, আওয়ামী লীগের বিরুদ্ধে, কারণ বলা হতো নাকি আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। যদিও বিক্রি নয়, বিক্রি করতে গেলে তো বাণিজ্যের কথা ওঠে। সেই বাণিজ্যের দিক দিয়ে দেখতে গেলে বাংলাদেশের সাথে চীনের বাণিজ্য ভারতের প্রায় 3 গুণ বেশি ছিল। সুতরাং এখানটায় ঠিক ছিল না, কিন্তু মানুষ খেয়ে গিয়েছিল। আর এখানেই ট্র্যাপিজের বিপদ। ভারত যদি ভাবে যে বিএনপি দিল্লিকে ব্যবহার করে বেজিং এর কাছে দর বাড়াচ্ছে, তবে অবিশ্বাস বাড়বে। আর চীন যদি ভাবে বিএনপি কেবল ভারতের ওপর চাপ তৈরির জন্য চীনা কার্ড খেলছে, চীনের কার্ড, তাহলে সেখানেও আস্থার সংকট তৈরি হবে। অর্থাৎ দুই দিকেই দরজা খোলা রাখা যতটা ফায়দার, ঠিক ততটাই আবার ঝুঁকিরও। বাইরের শক্তির পর এখন আসি ভেতরের দুই শক্তিতে, আওয়ামী লীগ এবং জামাত। আওয়ামী লীগকে নিয়ে বাস্তবতা হলো তাদের উপর নিষেধাজ্ঞা এখন শুধু অন্তর্বর্তী ব্যবস্থার প্রশাসনিক সিদ্ধান্ত নয়, সেটা 8ই এপ্রিল থেকে আইনি কাঠামো পেয়েছে। এতে একটি বড় বার্তা গেছেও। তারেক রহমান সরকার শুধু নির্বাচনী লড়াই জিতেই থামতে চায় না, তারা চাইছে রাজনৈতিক ময়দানের কাঠামো পুরোপুরি নিজেদের পক্ষে পুনর্গঠন করতে, নিজেদের মাঠ শক্ত করতে। এই পুনর্গঠনের অর্থ কি? অর্থ হলো আওয়ামী লীগকে এমন অবস্থায় রাখা যাতে তারা তাৎক্ষণিকভাবে মূলধারার প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিরতে না পারে। তারা বিএনপিকে যেন চ্যালেঞ্জ না ছুড়তে পারে। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের সপক্ষে আওয়ামী লীগের যে ব্যাপক সমর্থন, সেই সমর্থনকে নিজেদের দিকে টেনে আনা। এটাই বিএনপির ফর্মুলা এটাই। আর এখানেই দিল্লির অস্বস্তি বোঝা যায়, কারণ ভারত প্রকাশ্যে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে সেই প্রথম থেকে। আর আওয়ামী লীগকে লং টার্ম পলিটিক্যাল এক্সাইল, রাজনৈতিক নির্বাসনের দিকে ঠেলে দিলে সেটা ভারতের সেই ঘোষিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। অন্য দিকটি হলো জামাত। এখানে চিত্রটা জটিল। একদিকে গুঞ্জন আছে ভবিষ্যতে ক্ষমতার কোনো বিন্যাসে জামাতের জন্য বড় ভূমিকা রাখার কথা চিন্তা হচ্ছে। এমনকি উপপ্রধানমন্ত্রীর মতো পদের কথাও শোনা যাচ্ছে। কিন্তু এসবের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। নিশ্চিত খবর থাকার কথা উঠবে এই ব্যাপারটি প্রকাশ হলে। যতদিন তা না হয় ততদিন এটা জল্পনা। তবে মনে রাখতে হবে, জল্পনা তৈরি হয় সম্ভাব্যতা থেকে। অনেক সত্যি, অনেক বাস্তব প্রথমে জল্পনা বা গুঞ্জন হয়ে উঠে আসে, পরে বাস্তবে রূপ পায়। তারেক রহমান নিজে রয়টার্সকে বলেছেন তিনি জামাতের সঙ্গে ঐক্যের সরকার গঠন করতে চান না, কারণ তাতে কার্যকর বিরোধী দল থাকবে না। জামাত তাই সরকারি দল নয়,
বিরোধী দল হিসেবে থাকবে। কিন্তু তিনি তো এটাও বলেছিলেন যে তিনি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। সুতরাং রাজনীতিবিদদের কাছে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে এই ধরনের কথার খেলাপিটা এই মুহূর্তে অন্তত বড় কথা নয়। এই দুইয়ের মধ্যে কোনটি সত্য? সম্ভবত সত্যিটা আছে মধ্যিখানে। তারেক রহমান নিশ্চিতভাবে প্রকাশ্যে জামায়াতের সঙ্গে সরকার গড়ার কথা বলবেন না, কিন্তু একই সঙ্গে জামাতকে এমন মাত্রায় শত্রু বানাবেন না যাতে বিরোধী ভোট, ইসলামপন্থী ভোট বা রাস্তায় প্রভাবশালী সংগঠিত শক্তি পুরোপুরি বিএনপির এবং তারেক রহমানের বিরুদ্ধে যায়। এটি হলো কন্ট্রোলড ডিস্টেন্স রাখার চেষ্টা, অনেক ভেবে চিন্তে হিসেব নিকেশ করে দূরত্ব রাখার চেষ্টা। শত্রুও নয়, মিত্রও নয়, কিন্তু দরকারে ব্যবহারযোগ্য এক রাজনৈতিক দূরত্ব। আর এখানেই ট্রাপিজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দড়ি। আওয়ামী লীগকে চেপে রাখা কিন্তু জামাতকে পুরোপুরি ঠেকিয়ে না দেয়া, পুরোপুরি তাদেরকে দমন না করা, এই সমীকরণ বাংলাদেশের ভেতরে যেমন উত্তেজনা বাড়াতে পারে, তেমনি বাইরে ভারতকেও চিন্তিত করতে পারে। কারণ সেই 10 ট্রাক অস্ত্রের কথা তো মনে আছে, সৌজন্যে জামাত বিএনপির যোগসাজশ। কারণ দিল্লির কাছে প্রশ্ন হবে, বাংলাদেশ কি ইনক্লুসিভিটি কমিয়ে ইসলামপন্থী দর কষাকষির রাজনীতির দিকে যাচ্ছে? আর বেজিং এর কাছে প্রশ্ন হবে, বাংলাদেশ কি আদর্শগত নয়, কেবল ক্ষমতাগত বাস্তবতায় সব শক্তিকে ব্যবহার করছে, ভারতের সাথে দর কষাকষি করছে? তাহলে বড় প্রশ্ন, তারেক রহমান সরকার কি ট্র্যাপিজ খেলা সামাল দিতে পারবে? উত্তর হলো পারবে, কিন্তু খুব কঠিন শর্তে, খুব ঝুঁকি আছে। প্রথম শর্ত, ভারত ও চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হলে এক পক্ষকে অন্য পক্ষের বিরুদ্ধে প্রকাশ্যে লিভারেজ হিসেবে ব্যবহার করা যাবে না। দিল্লি সফর আর চীন সফরের ধারাবাহিকতা এখন এই অবস্থায় খুব স্মার্ট একটা খেলা, ব্যালেন্সিং এর খেলা মনে হতে পারে, কিন্তু একই কৌশল বারবার ব্যবহার করা হলে তা মিসট্রাস্ট, অবিশ্বাসে পরিণত হবে। দ্বিতীয় শর্ত, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে যদি সরকার অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ভাষা ব্যবহার করে, তাহলে সেই দ্বৈততা একসময় বিশ্বাসযোগ্যতাকে খেয়ে ফেলবে। ভারত ইতিমধ্যে ডিউ প্রসেস ও ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে, ফলে এই প্রশ্ন বাইরে থেকেও চাপ তৈরি করবে এবং নিশ্চিতভাবেই ভারত সেই চাপ দেবে। তৃতীয় শর্ত, জামাতকে নিয়ে অস্পষ্টতা দীর্ঘদিন রাখা যাবে না। ওই যে বাজারে একটা কথা উঠেছে, জামাতের আমির হবেন কিংবা জামাতের পক্ষ থেকে কেউ হবেন বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী, আর তিনি হবেন উপপ্রধানমন্ত্রী। এই যে কথাটা বাজারে উঠেছে, এই কথা কিন্তু দাবানলের মতো ছড়িয়েও যাবে, ঠেকানো যাবে না। যদি জামাতের সাথে দূরত্ব থাকে বিএনপি ও জামাতের মধ্যে, সরকারকে তা নীতিগতভাবে দেখাতে হবে। আর যদি আড়ালে কোনো পাওয়ার শেয়ারিং আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, তাহলে সেটা ফাঁস তো হবেই একদিন না একদিন। তার ধাক্কা শুধু অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, দিল্লি ঢাকা সম্পর্কেও পড়বে নিদারুণভাবে। চতুর্থ সত্য, তারেক রহমানকে স্থির করতে হবে তার মূল পরিচয়টা কি। তিনি কি ভারতের কাছে গ্রহণযোগ্য এক বাস্তববাদী জাতীয়তাবাদী চরিত্র, চীনের কাছে উপযোগী এক বহুমুখী ক্ষমতা কেন্দ্র, নাকি দেশের ভেতরে আওয়ামী লীগ পরবর্তী নতুন রাজনৈতিক স্থাপত্যের স্থপতি তিনি? এটা তাকে দেখাতে হবে পরিষ্কারভাবে। কারণ একসঙ্গে সব চরিত্রে অভিনয় করা যায়, কিন্তু দীর্ঘদিন ধরে সব চরিত্রে বিশ্বাসযোগ্য থাকা যায় না। আমার তাই কথা হলো,
এই মুহূর্তে তারেক রহমান সরকার খেলাটি বুদ্ধিমত্তার সঙ্গে শুরু করেছে। ভারতে খলিলুর রহমানকে পাঠিয়েছেন, তার যে হুমায়ুন কবিরকে পাঠিয়েছেন কথা বলার জন্য, আবার সাথে সাথে চীনে পাঠিয়েছেন ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বড় সড় প্রতিনিধি দল। এই খেলাটি বুদ্ধিমত্তার সঙ্গে শুরু করেছেন তারেক রহমান, কিন্তু খেলার উচ্চতা এবং তার যে আবেগ এবং তার সবগুলো দ্রুত বাড়ছে। দিল্লির সঙ্গে কথা, বেজিং এর সঙ্গে যোগাযোগ, আওয়ামী লীগকে চাপে রাখা, জামায়াতকে দূরে না ঠেলে ফেলে বুকে না হোক, বুকে এখনো জড়ায়নি, কিন্তু বুকে না হোক কাছে রাখা, সব মিলিয়ে এটি শর্ট টার্ম ট্যাকটিক্যাল সাকসেস দিতে পারে, কিন্তু লং টার্ম স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি দেবে না, দিতে পারে না। ভারত সেটা মেনে নেবে না। বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল ঢাকা কেন্দ্রিক নয়, এটি একসঙ্গে দিল্লি, বেইজিং, ওয়াশিংটন, আদালত, সংসদ, রাস্তা এবং দলের ভেতরে পাওয়ার রুম, সব জায়গায় খেলা হচ্ছে। দলের ভেতরে কথাটা, কারণ এটাও বাইরে ছুটে আসছে এই সংবাদও, সালাউদ্দিন আহমেদ তার উচ্চাকাঙ্ক্ষা তারেক রহমানকে সরিয়ে ক্ষমতায় বসার ব্যাপারটা, হয়তো সেটা এই মুহূর্তে নয়, কিন্তু ক্ষমতা আস্তে আস্তে কিন্তু সব ক্ষমতা দখল করে নিচ্ছেন সালাউদ্দিন আহমেদ সাহেব। আর এর সঙ্গে তো আমেরিকার কথা বলেছি, চীনের বিরুদ্ধে আমেরিকার সামরিক যে ব্লক, সেই ব্লকে বাংলাদেশে থাকতে গেলে চীনের সঙ্গে খুব বেশি আধিক্যতা করা যাবে না। আর এই ট্র্যাপিস খেলায় সবচেয়ে বড় বিপদ কি জানেন? কারণ নিচে জাল না থাকা। সার্কাসের ট্র্যাপিজের খেলা যারা দেখান তাদের নিচে জাল থাকে, কারণ হাত ফসকে পড়ে গেলে জালে পড়ে অন্তত প্রাণটা বাঁচবে না। কিন্তু এখানে একবার ভারসাম্য নষ্ট হলে পপাত ধরণী তলে। ভারত পুরো আস্থা দেবে না, চীন পুরো ভরসা করবে না, আওয়ামী লীগ ফিরে আসতে মরিয়া হবে, আন্তর্জাতিক চাপ বাড়বে, আর জামাত নিজের দাম আরো বাড়াবে এই সরকারের কাছে। তাই শেষ প্রশ্ন একটাই, তারেক রহমান কি চারটে দড়ি চারদিক থেকে আসছে একসঙ্গে ধরে রাখতে পারবেন, নাকি একসময় দেখা যাবে তিনি ভারসাম্য আর রাখতে পারছেন না, দড়ি ধরতে পারছেন না, বরং চারদিকের শক্তি তাকে টেনে ধরে নিজেদের দিকে টানতে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় নাটক সম্ভবত এটাই। প্রিয় দর্শক, আপনারা কেমন লাগলো আমাদের এই মতামত আলোচনা কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ক্যালকাটা ডায়ালগস চ্যানেলকে। ধন্যবাদ।